শৌশ আসিল ভর্তি জমিন আসিল আলি আসিল মানে হেরা জোরে বইরে লাইতেছে। নারায়ণগঞ্জে ইকোনমিক জোনের নামে চলছে তুঘলকি কাণ্ড। আদালতে নিষেধাজ্ঞার পরেও বালু ফেলে ভরাট করা হচ্ছে শত শত একর জমি। তারা কোনো ছাড়পত্র নেয় নাই, ওখানে কোনো ধরনের তাকে বালি ভরাট, নির্মাণ কাজ এগুলির কোনো অনুমতি দেওয়া হয়নি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করেছে, তার জন্য আমরা আদালত অবমাননার মামলাও এনেছি। তারা তার সাথে মোটেও কমপ্লাই করছে না, উল্টো আরো দিন রাত তারা বালি ভরাট করছে। অসহায় গ্রামবাসী, প্রতিবাদ করে গ্রাম ছাড়া অনেকে। কি খামু ওই ভিক্ষা করবো আর খামু, আমাকে কোনো টাকা পয়সা দেয় নাকি, জোরে হেরা বালুদা বললাইতেছে। ফসল তো দূরের কথা, মানে আমার চোখের পানি ছাড়া কিছু নাই। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বুড়িগঙ্গা বাঁচাতে এবার নতুন পরিকল্পনা দক্ষিণ সিটি কর্পোরেশনের। হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত। বর্তমান সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবারও বলল বিএনপি। দলটি হতাশা থেকে বেপরোয়া আচরণ করছে বলছে আওয়ামী লীগ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটে পাথর তোলার সময় আবারও চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। গুমের প্রায় 10 ঘন্টা পর সুনামগঞ্জ থেকে 2 শ্রমিকের লাশ উদ্ধার। কুড়িগ্রামে বাঁশঝাড়কে প্রাথমিক বিদ্যালয় দেখিয়ে জাতীয়করণের আবেদন। একই অবস্থা আরও 75টি বিদ্যালয়ের। অভিযোগ উপজেলা শিক্ষা কমিটির বিরুদ্ধে। এবং আইনি লড়াইয়ে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। 7 মুসলিম দেশের নাগরিকের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহাল, প্রবাসীদের স্বস্তি। জমি অন্যের, কিন্তু বালু ফেলে ভরাট করা হচ্ছে, তাও 1-2 একর নয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শত শত একর জমিতে চলছে এই অপতৎপরতা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নে এমন তুঘলকি কাণ্ড ঘটছে ইকোনমিক জোন গড়ে তোলার নামে। তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই ইউনিক গ্রুপ এ বিষয়ে মুখ খোলেনি। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। এডি তো স্যার ইডি জমিন আসিল, সব এই শৌশ আসিল ভর্তি ইডি জমিন আসিল আলি আসিল মানে হেরা জোরে বইরে লাইতেছে। বালুর নিচে চাপা পড়েছে ভবিষ্যৎ অবলম্বন সহায় সম্বল। কদিন আগে যে জমি ছিল জীবন জীবিকার ভরসা, আস্থা, বালু ফেলে ভরাট করছে অন্য কেউ। চোখের সামনেই এমন অন্যায় সহ্য করতে বাধ্য হচ্ছেন সোনারগাঁওয়ের শিউলি বেগম। আপনারা কিছু বলেন নাই? আমরা বাধা দিছি স্যার, বাধা দিলে আমাদের বাধা মানে না, বেড়া দিছিল, বেড়া উঠাই দিছে। নারায়ণগঞ্জের পুরো কান্দারগাঁও গ্রামেই যেন বোবা কান্নার রোল। দিনের বেলা বালু ফেলা কিছুটা কম থাকলেও রাতের আধারে সেই কাজ চলে পুরো দামে। এখানকার 10টি গ্রামের প্রায় 12,000 মানুষ জানেন না তারা কোথায় যাবেন, কি করবেন। এখন তাহলে খাবেন কি, চলবেন কিভাবে? অনেক কি খামু, ওই ভিক্ষা করবো আর খামু, ভিক্ষা দিলে দিব, না দিলে না দিব, না খাইয়ে মরে থাক। কোনো কি টাকা পয়সা দিছে? না স্যার, আমাকে কোনো টাকা পয়সা দেয় নাকি, জোরে হেরা বালুদা বললাইতেছে। আপনি কি বেচতে চান জমি? না স্যার, আমি ব্যস্ত চাইনি। এত সব অভিযোগ ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামে এক কোম্পানির বিরুদ্ধে। ইকোনমিক জোন তৈরির নামে অন্যের শত শত একর জমিতে বালু ফেলে ভরাট করছে তারা। আমরা আলি হলাইছি, আলি সুবিধা তোলাইতেছে, সব জমিন ভুরাটা এরকম বালুদা বললাইতেছে। ফসল তো দূরের কথা, মানে আমার চোখের পানি ছাড়া কিছু নাই। আইন অনুযায়ী বড় উন্নয়ন প্রকল্পের জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা বা ইআইএ করে অনুমোদন নিতে হয়, যদিও পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অনুমতি নেয়নি ইউনিক গ্রুপ। আমাদের যে তথ্য প্রমাণ, তাতে তারা কোনো ছাড়পত্র নেয় নাই, ওখানে কোনো ধরনের তাকে বালি ভরাট, নির্মাণ কাজ এগুলির কোনো অনুমতি দেওয়া হয়নি। এটার জন্য আমরা উকিল নোটিশে পেয়েছি। অলরেডি তাদেরকে আমরা ইতিপূর্বে তারা সাইনবোর্ড টাইনবোর্ড যেগুলি নামিয়ে ফেলেছি এবং আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। অন্যের জমি দখল আর ভরাটের অভিযোগ এনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা উচ্চ আদালতে ইউনিক গ্রুপের বিরুদ্ধে মামলাও করেছে। আদালতের নিষেধাজ্ঞার পরও বালু ভরাটের কাজ চলছেই।
যেহেতু তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করেছে, তার জন্য আমরা আদালত অবমাননার মামলা এনেছি। তাদের উপরে একটি রুল ইস্যু করা হয়েছে এবং তাদের আইনজীবীর মাধ্যমে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা তার সাথে মোটেও কমপ্লাই করছে না, উল্টো আরো ড্রেজারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং দিন রাত তারা বালি ভরাট করছে। কৃষিকাজই ওই এলাকার বেশিরভাগ মানুষের প্রধান পেশা। নিজেদের জমিতে কেন বালু ভরাট করা হচ্ছে এমন কথা বলতে গিয়ে মিথ্যে মামলা খেয়ে গ্রাম ছাড়তে হয়েছে অনেককে। সেসব অভিযোগ নিয়ে ইউনিক গ্রুপের কর্ণধার নুর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বারবার উচ্ছেদ করেও দখল আর দূষণের কবল থেকে বাঁচানো যাচ্ছে না বুড়িগঙ্গাকে। তবে এবার একটু অন্যভাবে ভাবছে কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। বিআইডব্লিউটি এর সহযোগিতায় বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাতিঝিল প্রকল্পের আদলে এলাকাটি গড়ে তোলার পরিকল্পনা সিটি কর্পোরেশনের। প্রিন্স আরফিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবাইয়াত অপলা। ঢাকার প্রাণখ্যাত বুড়িগঙ্গা নদী দখল, দূষণ আর ভরাটের প্রতিযোগিতার কবলে পড়ে এ নদী তার ঐতিহ্য হারিয়েছে বেশ আগেই। দীর্ঘদিন ধরেই নদীর দুপার দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা। বারবার উচ্ছেদ করা হলেও আবারও চলে দখলের প্রতিযোগিতা। দখলকারীদের দাপটে আর পানি দূষণ, কলকারখানার বিষাক্ত বর্জ্যে এখানকার জীবন ও জীবিকা এখন রীতিমতো হুমকির মধ্যে। নদী যখন পার হই তখন গন্ধে থাকা যাচ্ছে না, খুব দম কষ্ট করে আমরা নদীটা পার হয়ে যাচ্ছি। অসাধু কিছু ভূমিদস্যু যারা নদীর পাড়ে স্থাপনা সৃষ্টি করে মাটি ফেলে ভরাট করে নদীকে একের পর দখল করে নিতেছে। তবে এবার নদী বাঁচাতে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটি এর যৌথ উদ্যোগে হাতির ঝিলের মতো ঢেলে সাজানো হবে বুড়িগঙ্গার তীর। বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত বিনোদন কেন্দ্র, ওয়াকওয়ে, ড্রাইভওয়ে সহ নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবছর থেকেই। নদীটাকে উদ্ধার করার জন্য যে জটিলতাগুলো আছে সবগুলো সমন্বয় করেই আমরা সরকারকে একটা প্রকল্প হাতির ঝিলের ন্যায় দিতে চাই, কিন্তু এটা নদীকে উদ্ধার করে। বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় এই প্রকল্প, এটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে হবে। বাবুবাজার ব্রিজ থেকে নিয়ে সদরঘাট এলাকা পর্যন্ত এখানে ওপেন স্পেস আপনার ক্রিয়েট করে দেওয়া, ওয়াকওয়ে, ড্রাইভওয়ে, এই ধরনের রিক্রিয়েশন সেন্টার এগুলোকে করে দেওয়া। কিন্তু নগরবিদরা বলছেন নতুন প্রকল্প হাতে নেওয়ার আগে সরকারের উচিত বুড়িগঙ্গাকে পুরোপুরি দখল ও দূষণ মুক্ত করা। যারা এই ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট এই নদীতে ফেলছে, এই লোকগুলি রাজাকার, আলবদর এবং যুদ্ধাপরাধীদের চেয়েও বড় ক্রিমিনাল। নদী থেকে ময়লা তুললেই হবে না, নদীর পাড়ে সুন্দর পার্ক করলেই হবে না, কিন্তু আসল ক্রিমিনাল যারা তাদেরকে ধরতে হবে, তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। বুড়িগঙ্গাকে বাঁচাতে বিআইডব্লিউটিএ ও সিটি কর্পোরেশনের সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছেন নগরবিদরা। বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হলে এখানকার পর্যটন ফিরে পাবে নতুন প্রাণ। তবে সংশ্লিষ্টরা বলছেন শুধু দখল, দূষণমুক্ত ও নতুন প্রকল্প নয়, পাশাপাশি এর দায়িত্ব নিতে হবে সরকারি সংস্থাগুলোকে। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। 18 দিনের ব্যবধানে সিলেটে আবারও পাথর উত্তোলনের সময় চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। গতরাতে জেলার বিছানাকান্দি পাথর কুয়ারিতে এ দুর্ঘটনার পর নিহতদের লাশ সরিয়ে ফেলা হয়। পরে সকালে সুনামগঞ্জ থেকে 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত 2:30টার দিকে বিছানাকান্দি পর্যটন এলাকার পাথর কিয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল একটি চক্র। উত্তোলনের সময় পাথর চাপা পড়ে নিহত হন গর্তের ভেতরে থাকা 3 শ্রমিক। ঘটনার পরপরই স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নিহতদের লাশ স্বজনদের কাছে পাঠিয়ে দেয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার ফুলেরগাঁও গ্রাম থেকে জাকির ও তোরা মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। 3টে বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা ট্যাঙ্ক ভাঙ্গিছে, ওটা মেডিকেল আছে, কোন মেডিকেল এটা আমি জানি না। 11টার দিকে হইব লাশটা মাটির মতনে মাইসে তুলিয়ে অন্য পারো আসছে। 3 জন শ্রমিক মাটি চাপা পড়ে মারা গিয়েছেন রাত্র 2:30টার দিকে, গত রাত্রে। তো
তখন আমরা তো আর জানতাম না, তো তারা লাশগুলো অলরেডি গুম করেছে বা গুম করার চেষ্টা করেছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও পাথর উত্তোলন বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে চাননি কেউ। পুলিশ সুপার জানিয়েছেন, অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানিনি, আমরা যদি দেখা মানুষ আইন দেখাতে সঠিক জানি না কি, যেমন খামাল আর আরো জন আছে যে ও পিতা নাম হইল বাসিক, ও দুইজন আমি চিনি, আর তাহলে হইতাম পারি। যে পাথরগুলো তোলা হচ্ছে, আপনার একটা সারফেসের যে গর্ত তৈরি হয়েছে বা তার যে একটা লঞ্জিভিটি থাকার কথা, এখন তো এগুলো ধরেন অনেক গভীর হয়ে গেছে, এগুলো তো অটোমেটিক ভাঙতে শুরু করবে। আমরা নাম পেয়েছি কয়েকজনের, আমরা এটা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আইনের আওতায় অবশ্যই আসতে হবে। এই বিষয়ে সিলেট জেলা পুলিশ কোনোভাবে কোনো ছাড় দেবে না। এর আগে গত 23 জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় একইভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় 5 শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে স্থানীয় থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাফিলতি এবং 41 প্রভাবশালী পাথর ব্যবসায়ীর নাম উঠে আসে। সময় সংবাদ, সিলেট। নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করা বিএনপির রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। সভায় আরো বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এই রাষ্ট্র অন্যের হাতে যদি যায় তাহলে দেখবেন, খালেদা জিয়ার হাতেই যদি যায় তাহলে দেখবেন যে এই জঙ্গিবাদীদের উত্থান কিভাবে ঘটে। এই রাষ্ট্র কিন্তু তখন দুর্ঘটনায় পতিত হবে, রাষ্ট্র পড়ে যাবে খালে অথবা ব্রিজ ভেঙে নদীতে। নির্বাচনে যদি আগামী দিন তারা অংশগ্রহণ না করে তাহলে তাদের অস্তিত্বের সংকট সৃষ্টি হবে। যেই কথাগুলো তারা ভবিষ্যতে বলবে সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকার নিয়ে যত কথাই বলুক না কেন, নির্বাচনকালীন সরকারে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই, যেহেতু তারা বর্তমান পার্লামেন্টে নাই। সংবিধান সম্মতভাবেই শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে ছাড়া যেই সরকার নির্বাচনকালীন সরকারই গঠন করা হবে এবং সেই সরকারই বাংলাদেশের নির্বাচন, আগামী নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দান করবে। জনগণের ভোটে আমরা নির্বাচিত হতে চাই এবং সেটা আমরা 2019 সালে করতে চাই। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। বিএনপিকে বলবো খেলার জন্য প্রস্তুত হন। এই যে বলেছে যে 4 জন নাকি 5 জন কমিশন হয়েছে, আর কিছু খুঁজে না পায় বলে কি যে আওয়ামী লীগ অন্য মাধ্যমের নাম দিয়েছে। আমি 14 দলের, আমি তো সমন্বয় মুখপাত্র, আমি কিভাবে বলবো এই কথা যে আমার সঙ্গে তো কোনো আলোচনা হয়নি, আমি জানি না কিছু এটা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন হতাশায় বিএনপি এখন বেপরোয়া দলে পরিণত হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে যুবলীগের গ্রন্থ প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বিএনপি কখন যে কি বলে এটা তারা নিজেরাও জানে না। নির্বাচনে ভুল করে, আন্দোলনে ব্যর্থ হয়ে তারা হতাশা, বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়া চালকের মতো বিএনপি এখন একটা বেপরোয়া দল। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, আমি জানি না বিএনপি আবার কখন কোন দুর্ঘটনা রাজনীতিতে ঘটিয়ে বসে। নবনিযুক্ত নির্বাচন কমিশন আগের নির্বাচন কমিশন থেকেও আওয়ামী লীগের আদর্শে বেশি বিশ্বাসী বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তার অতীত কর্মকাণ্ড এবং প্রধান নির্বাচন কমিশনার ঘোষণার পরপর তার বিভিন্ন বক্তব্যে তিনি যে কমিটেড আওয়ামী লীগার সেটি খুব ভালো মতো ফুটে উঠেছে। তার অধীনে নির্বাচন হলে সেটি ভোটারবিহীন একতরফা নির্বাচনই হবে, তাতে বর্তমান বিরাজমান দুঃশাসন আরো দীর্ঘদিন টিকে থাকবে। সুতরাং জনমতের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন কমিশনের প্রধান ব্যক্তি হিসেবে যে সাংবিধানিক পদে তিনি তার যে নাম ঘোষণা হলো সেই পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাকে স্বাগত জানাবে। সন্ধ্যার সময়ে আরো থাকছে, কুড়িগ্রামে বিএসএফ এর ছোড়া ককটেল বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত। পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদ। আদালতে আইনি লড়াইয়ে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের
যুক্তরাষ্ট্রে প্রবেশে তার নির্বাহী আদেশের উপর আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সান ফ্রান্সিসকোর আপিল আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নবম সার্কিট আপিল আদালতের 3 বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল সর্বসম্মতভাবে এই রায় দেন। এই আদেশের ফলে ওই 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আপাতত বাধা থাকল না। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে রায় দেন সান ফ্রান্সিসকোর 9th সার্কিট আপিল আদালত। আদালতে 3 জন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ও বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করেন। নিষেধাজ্ঞার আওতাধীন ওই 7 দেশের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা থাকার উপযুক্ত প্রমাণ ট্রাম্প প্রশাসন উপস্থাপন করতে পারেনি বলে জানান আদালত। এতে যুক্তরাষ্ট্রের সংবিধানের জয় হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। তবে বিশ্লেষকরা বলছেন এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা। এই জয় আমাদের সবার। এতে প্রমাণ হয়েছে যুক্তরাষ্ট্র সুবিচার ও সম অধিকারে বিশ্বাস করে। এদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও না। আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ায় আদালতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে টুইট করেন তিনি। ওভাল অফিসে গণমাধ্যমকে দেয়া এক অডিও সাক্ষাৎকারে ট্রাম্প সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান। চূড়ান্ত রায় তার পক্ষে যাবে বলেই তিনি আশা করেন। ট্রাম্প আগেও মার্কিন আইনি ব্যবস্থার কড়া সমালোচনা করেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মকর্তা ও শেরিফদের সঙ্গে এক সভায় আদালতকে রাজনৈতিক প্রভাবিত বলে উল্লেখ করেন তিনি। 2 সপ্তাহ আগে ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া ও সুদান এই 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। পরে সিয়াটেলের আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত করে রুল জারি করেন। পরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সান ফ্রান্সিসকোর আদালতে আপিল করা হয়। আপিলে ভ্রমণ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ বহাল থাকায় ওই 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণে আপাতত কোনো বাধা থাকল না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর আপিল আদালতের স্থগিতাদেশে প্রবাসীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। এ রায়ের ফলে আইনি ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্র থেকে আরো জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। 7টি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেলের যে মামলা এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের যে স্থগিত আদেশ দেওয়া হয়েছিল সেটি বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট এবং আজকে সেই রুলিং দিয়েছেন নবম সার্কিট কোর্ট এবং এর ফলে অভিবাসী সমাজে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে এবং আমি জ্যাকসনাইটে কথা বলেছি আমাদের বিশেষ করে প্রবাসী বাঙালিদের সঙ্গে, তারাও অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছেন। আমি একটা মুসলিম হিসাবে আমি ডিসক্রিমিনেটেড হব না। স্পেশালি এটা আসলে আনকনস্টিটিউশনাল, কারণ মানুষের কোনো রাইট নেই একটা আপনি গোটা একটা রিলিজিয়নকে বেসিক্যালি একটা স্টপ করছেন। আমরা বিশ্বাস করি এটা শান্তির দেশ। আমরা যে ধর্মেরই থাকি না কেন আমরা সবাই এখানে শান্তিতে থাকতে চাই এবং আশা করি এই রায়ের পক্ষে আমি খুব খুশি এবং এটা শান্তি ডেকে আনবে। অনেক বাঙালিদের নাকি আটকাই দিচ্ছে, অনেক মুসলিম দেশ আসতে পারতেছে না, এজন্য কোর্ট যেহেতু রায়টা দিচ্ছে না অনেক খুশি। তবে তাদের মধ্যে এই শঙ্কাও রয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টেও নেওয়া হতে পারে। তবে অনেকের মনেই আশ্বস্তির কারণ হচ্ছে এটি যে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রক্রিয়ায় যে সময় প্রয়োজন পড়বে সেই সময়ের মধ্যে হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের যে 120 দিনের নিষেধাজ্ঞা সেই 120 দিন সময় পেরিয়ে যাবে। এমনটি আশা নিয়েই আসলে অভিবাসীদের মধ্যে যথেষ্ট স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করছেন যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টেও নেওয়া হয় তবুও সুপ্রিম কোর্ট এই রায়ের পক্ষেই মত দেবেন। এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও আজ এক বিবৃতিতে বলেছেন যে নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে নিরাপত্তম শহর এবং দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অভিবাসীদের পাশে থাকবে নিউ ইয়র্ক। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলা জমজমাট, লেখক, পাঠক ও প্রকাশকদের ভিড়ে। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা। ফয়সাল, আকাশে অসম্ভব সুন্দর চাঁদ আর বাতাসে বসন্তের আগমনী ধ্বনি। আর এই অমর একুশে গ্রন্থমেলা 2017 সোহরাওয়ার্দী প্রাঙ্গণে আজকে লেখক, পাঠক, প্রকাশক এবং সব বয়সী বইপ্রেমীদের ভিড়ে মুখরিত। আজ সকাল থেকেই, শিশু প্রহর থেকেই দেখেছি এখানে হাজারো মানুষের ভিড় এবং বিকেলে এখানে প্রবেশদ্বারগুলো খুলে দেওয়ার পরে ঢল নেমেছে হাজারো মানুষের। যে প্রবেশদ্বারগুলো আছে
প্রবেশদ্বারগুলোতে দেখেছি ছোট ছোট বাচ্চারা এসেছে অভিভাবকদের হাত ধরে, সেই সঙ্গে সব বয়সী তরুণ তরুণীরা, যেহেতু আজকে ছুটির দিন, বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতেই চলে এসেছে এই বইমেলা প্রাঙ্গণে। আজকে কিন্তু বিক্রেতারাও বেশ খুশি আছেন, যেহেতু গত দিনগুলোর চেয়ে, অর্থাৎ নবম দিনগুলোর চেয়ে আজ দশম দিনে সবচেয়ে বেশি আমরা দেখেছি যে ভিড় সব বয়সীদের, এবং বেচা কেনাও আজকে ভীষণ ভালো হয়েছে তাদের, এই জন্য তারা বেশ খুশি আছে। এবং আজকে সবচেয়ে বেশি বইও প্রকাশিত হয়েছে, নতুন বই যে প্রকাশনার সংখ্যা প্রতিদিন আমরা দেখি যে প্রতিদিন যে পরিমাণ বই বের হয়, আজ কিন্তু সর্বাধিক বই প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আজকের মেলায় বিশিষ্ট লেখকেরা উপস্থিত আছেন, তাদের সঙ্গে দেখা করতে, তাদের সঙ্গে তাদের অটোগ্রাফ নিতে, কিংবা তাদের সঙ্গে এখন যেহেতু আধুনিক যুগ, সেলফির যুগ, একটা সেলফি তুলতে দেখা যাচ্ছে অনেককেই। এখন মেলায় যে পরিমাণ মানুষের ভিড় আছে, আমি বলবো বিকেল বেলা দ্বিগুণ ভিড় ছিল। এবং এখনো দেখেছি যে দুটি প্রবেশদ্বার আছে সোহরাওয়ার্দী উদ্যানে আসার, সবগুলোতেই এখনো লম্বা লাইন ধরে ঢুকছেন পাঠকরা, বইপ্রেমীরা। তবে সবাই যে আসলে বই কিনতে এসেছেন সেটি বলবো না, অনেকে হয়তো যেহেতু রাজধানী ঢাকায় আমরা থাকি, আমাদের যাবার জায়গা বা বিনোদনের জায়গা খুবই কম, এক ফাঁকে হয়তো পরিবার নিয়ে এসে একটু মেলাটাও ঘুরে যাচ্ছেন। তবে একটি বিষয় দেখার মতো, শিশুরা যারা আসছে তারা কেউই বই ছাড়া যাচ্ছে না, প্রত্যেকে অন্তত একটি বই হাতে করে নিয়ে তারা যাচ্ছে। আর এ থেকেই যারা লেখকরা আসছেন, আজকে অনেক শিশু সাহিত্যিকরা এসেছেন এবং সেই সঙ্গে এসেছেন বিশিষ্ট লেখকেরা, তারা বলছেন এই যে আমাদের এই বই মেলার যে উদ্দেশ্য, ঘরে ঘরে বই পৌঁছে দেওয়া এবং পাঠক তৈরি করা, নতুন পাঠক তৈরি করা, এমনই যদি মানুষ আসতে থাকে, মানুষের পদচারণায় মুখর হতে থাকে বইমেলা, তাহলে বইমেলার উদ্দেশ্য সম্পূর্ণ সফল হবে। ফয়সাল, এই ছিল আমার কাছে আজকের বইমেলার খবরাখবর। সহকর্মী পারমিতা হিম যোগ দিয়েছিলেন অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে। তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। সন্ধ্যার সময় আরো থাকছে। হায়দ্রাবাদ টেস্টে রানের পাহাড় গড়েছে ভারত। কোহলির ডাবল সেঞ্চুরিতে 687 রানে প্রথম ইনিংস ঘোষণা, দ্বিতীয় দিন শেষে 646 রানে পিছিয়ে বাংলাদেশ। ঘর নেই, শিক্ষক নেই, নেই শিক্ষার্থীও, আছে শুধু কমিটি। সেই কমিটি একটি বাঁশঝাড়কে প্রাথমিক বিদ্যালয় হিসেবে দেখিয়েছে। শুধু তাই নয়, ঘর থাকলেও জানালা, দরজা, আসবাবপত্র কিছুই নেই। এরকম 76টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের জন্য সুপারিশ করেছে কুড়িগ্রামের 7টি উপজেলা শিক্ষা কমিটি। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলবাড়ী উপজেলার 11টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে নওদাবস গ্রামের একটি বাঁশঝাড়কে পূর্ব জকারহাট পশ্চিম নওদাবস বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি হাজিরবাজার সংলগ্ন বড়লই সর্দারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে দরজা জানালাবিহীন একটি ঘর। উত্তর নজর মাহমুদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঘরে শুধু চাল আছে, সামনে চলছে সেচের শ্যালো মেশিন। খড়িবাড়ি কাশীপুর পাকা সড়কের পাশে দাঁড়িয়ে আছে সুজনের কোটি আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা জানালা বিহীন একটি লম্বা ঘর। স্কুলগুলো এই স্কুল থেকে গিয়ে কিছুদিন কয়টা ছেলেবেলে দেখলাম, দেখার পরে আর ছেলেবেলেও নেই, ঘরও নেই। স্কুল করিয়ে সেই স্কুল পড়া ফিরে বেচাইছি, কৃষ্ণ নিচ্ছি নিয়ে কৃষ্ণ ফির সেই জায়গায় এলাফির বাস টাস গাছ। টিচাররা এখন পর্যন্ত বেতন পায় না, মাঝে মাঝে ক্লাস হয়, মাঝে মাঝে ক্লাস হয় না, সরকারিভাবে বই পাচ্ছে। যথাযথ কাগজপত্র জমা দেয়ায় জাতীয়করণের জন্য বিদ্যালয়গুলোর নাম সুপারিশ করা হয়েছে বলে দাবি করলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। মন্ত্রণালয় থেকে চিঠি আমরা প্রাপ্ত হয়েছি এবং জনপ্রতিনিধি এমপি মহোদয় আমাদের ডিউলোটা দিয়েছেন। সেই প্রেক্ষিতে জেলা যাচাই বাছাই কমিটিতে আমরা প্রেরণ করেছি। জেলা শিক্ষা কমিটি সেটি জাতীয়করণের জন্য সুপারিশ করে নীতিমালা না মানার কারণে। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন কিভাবে উপজেলা শিক্ষা কমিটি বিদ্যালয়গুলোর নাম জাতীয়করণের জন্য সুপারিশ করেছে তা খতিয়ে দেখা হবে। নীতিমালায় না থাকা সত্ত্বেও কেন তারা পাঠালো এই জিনিসগুলো আমরা খতিয়ে দেখব এবং পরবর্তী শিক্ষা কমিটিতে, জেলা শিক্ষা কমিটিতে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। গত বছরের সেপ্টেম্বরে জাতীয়করণের জন্য ফুলবাড়ির 11টি, উলিপুরের 6টি, চিলমারের 5টি, নাগেরম্বরীর 28টি, ভুরুঙ্গমারীর 12টি, রৌমারীর 1টি এবং রাজীবপুরের 13টি বিদ্যালয়ের নাম সুপারিশ করে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা। সময় সংবাদ, কুড়িগ্রাম। দল নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন কমিশন দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সঠিক নির্বাচন যদি নির্বাচন কমিশন উদ্দেশ্য হয়,
নির্বাচন এই ব্যাপারে কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটি দল নিরপেক্ষ সরকার না থাকবে। যদি একটা নিরপেক্ষ ধরনের একটা সরকার থাকে তার অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখছেন সন্ধ্যার সময়। এখানে রিচার্জ হবে, কথা বলবো, এই যে টাকা রিচার্জ। কত টাকা? 100 টাকা। থ্যাংক ইউ, আপনি তো আমার জীবিত ভাই। আসেন একটা সেলফি তুলি। দোস্ত, প্রতি 2 জনে একজনের হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক। কুড়িগ্রামের ধর্মপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ককটেল হামলায় বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি ও এলাকাবাসী জানান, সকালে রৌমারী উপজেলার কাওয়ারচর গ্রামের টুলুমিয়া ও ছোট কড়াইবাড়ি গ্রামের শেফাতুল্লাহ সহ বেশ কয়েকজন ধর্মপুর সীমান্ত এলাকায় গরু আনতে যান। এ সময় ভারতের গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী টুলুমিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন শেফাতুল্লাহ। পরে দুপুরে বিজিবির দাঁতভাঙ্গা কোম্পানির সদর দফতরে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ হত্যার কড়া প্রতিবাদ জানানো হয়। ময়না তদন্তের জন্য নিহত টুলু মিয়ার লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। বাজে ফিল্ডিংয়ের মাসুলটা ভালোভাবেই দিতে হচ্ছে বাংলাদেশকে। দ্বিতীয় দিনে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি, ঋদ্ধিমান সাহার সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়েছে মুশফিকরা। 687 রানে ইনিংস ঘোষণা করা ভারতের চেয়ে দ্বিতীয় দিন শেষে 646 রানে পিছিয়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে সৌম্য সরকারের উইকেট হারিয়ে 41 রান সংগ্রহ করেছে সফররতরা। 3 উইকেটে 356 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন 2 ভারতীয় ব্যাটসম্যান কোহলি ও রাহানে। ব্যক্তিগত 62 রানে জীবন পাওয়া রাহানে মিরাজের দর্শনীয় ক্যাচে আউট হন 82 রান করে। তবে তার আগে কোহলির সঙ্গে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ 222 রানের জুটি গড়েন তিনি। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক কোহলি। তাজুলের শিকার হয়ে ভারতীয় অধিনায়ক সাজঘরে ফেরেন 204 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে। এরপর অশ্বিনের 34, ঋদ্ধিমান সাহার অপরাজিত 106 ও জাদেজার 60 রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে স্বাগতিক পেসারদের তোপের মুখে পড়েন বাংলাদেশের 2 ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলীয় 38 রানে ব্যক্তিগত 15 রান করে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। দিন শেষে তামিম 24 ও মুমিনুল 1 রানে অপরাজিত রয়েছেন। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জে ইকোনমিক জোনের নামে চলছে তুঘলকি কাণ্ড। আদালতে নিষেধাজ্ঞার পরেও বালু ফেলে ভরাট করা হচ্ছে শত শত একর জমি। প্রতিবাদ করে গ্রাম ছাড়া অনেক এলাকাবাসী। বুড়িগঙ্গা বাঁচাতে এবার নতুন পরিকল্পনা দক্ষিণ সিটি কর্পোরেশনের। হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত। বর্তমান সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবারও বলল বিএনপি। দলটি হতাশা থেকে বেপরোয়া আচরণ করছে বলছে আওয়ামী লীগ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটে পাথর তোলার সময় আবারও চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। গুমের প্রায় 10 ঘন্টা পর সুনামগঞ্জ থেকে 2 শ্রমিকের লাশ উদ্ধার। এবং আইনি লড়াইয়ে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। 7 মুসলিম দেশের নাগরিকের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহাল, প্রবাসীদের স্বস্তি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।